আমি একজন মুসলিম মেয়ে। আমি হিন্দু একটা ছেলের জন্য ৭ বার প্রেগন্যান্ট হইছি। তুমি বলছো বোন যে ৭বার তুমি প্রেগন্যান্ট হয়েছো, তার মানে কি তোমরা লিভিং রিলেশনে ছিলে, একসাথে ছিলে? সে আমার সঙ্গে প্রচন্ড পরিমাণের প্রতারণা করছে শুরু থেকে শেষ পর্যন্ত। ও বলছিল যে হিন্দু থেকে মুসলিম হবে, ও বলছিল যে ৭ সমুদ্র ১৩ নদী সব পাড়ি দিবে, আমাকে সবসময় বলতো যে। আর এই এত বছরে যে আমার সঙ্গে কত টাকা নিছে তার কোনো হিসাব নাই। ফোনে যখন আমি ওকে বলি যে আমাকে বিয়ে করো, তখন সে ফোন কেটে বন্ধ করে দেয়, আমাকে পচা পচা করে বকা দেয়। আপনি দেখতেছেন, শুনতেছেন অন্য মেয়েকেও সে একই অবস্থায় ফেলতেছে, ওষুধ খাওয়াই দিচ্ছে যেন বাচ্চা নষ্ট হয়, তারপরেও আপনি তার সাথেই সম্পর্কে আসেন, তারপরে আপনি তাকে ছাড়তেছেন না কোনো মতেই। অসুবিধাটা কোথায় আসলে বোন? এই ট্রাস্টের উপরেই আজকে এত কিছু। ট্রাস্ট না, অন্ধত্ব একবার হয় ভুল, মানুষের ২বার হইতে পারে, ৭বার বছরের পর বছর। আমি একজন মুসলিম মেয়ে। আমি হিন্দু একটা ছেলের জন্য ৭ বার প্রেগন্যান্ট হয়েছি। আর সে আমার সঙ্গে প্রচন্ড পরিমাণের প্রতারণা করছে শুরু থেকে শেষ পর্যন্ত। ও বলছিল যে ওর আমার জন্য হিন্দু থেকে মুসলিম হবে, ও বলছিল যে ৭ সমুদ্র ১৩ নদী সব পাড়ি দিবে, আমাকে সবসময় বলতো যে চল আমরা মরে যাই, আমাদের রিলেশন তো। তারপর ওর আর আমার রিলেশন শুরু হয় আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, নিউ ফার্স্ট ইয়ার। মানে তোমার বয়স তখন ১৬-১৭, এবং হ্যাঁ, তুমি বলছো বোন যে ৭বার তুমি প্রেগনেন্ট হয়েছো, তার মানে কি তোমরা লিভিং রিলেশনে ছিলে, একসাথে ছিলে? লিভিং রিলেশন কিনা আমি বলতে পারি না। ও বলছিল যে আমি তো বিয়ে করতে চাই, আমি তো বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, কিন্তু আমাদের যেহেতু হিন্দু মুসলিম সমস্যাটা বাসার থেকে কেউ মানবে না, আমার বাসার থেকে কেউ মানবে না, তো আমরা একসঙ্গে থাকি। যখন আমরা কোনো সুযোগ পাবো, সুযোগ পাইলে আমি মুসলিম হয়ে যাবে, একটু সময় দাও, আমার একটু সময় দাও। তোমার তখন বয়স কত যখন তুমি ওর সাথে উঠলে প্রথম এক ফ্ল্যাটে? প্রথম আমার বয়স তখন 19। ১৯ বছর বয়সে? কোন শহরে? আমি রংপুরে। রংপুরে? জি। রংপুরে তোমরা একসাথে থাকতে? জি, রংপুরে। তোমার কি বাড়ি ওদিকেই? হ্যাঁ, আমার বাসা তো। ওইদিকেই? হ্যাঁ, ওইদিকেই। আচ্ছা, তো রংপুরে ১৯ বছর বয়সে তুমি একটা হিন্দু ছেলের সঙ্গে লিভিং এ গেলে, ব্যাপারটা তো এত সহজ না বোন। জি, 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 আমি পুরা কাহিনীটা বলি। আমি তাহলে প্রথম থেকে বলি। জি। ওর আমার সম্পর্ক শুরু হয়, ওই যে বললাম ম্যাচে আমি ছিলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। আর ও তখন ইন্টার পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে ফেলছে বা পরীক্ষা দিবে। হ্যাঁ। তো একটা বেড ছিল, একটা রুম ছিল, রুমের মধ্যে 4টা সিট ছিল। তো ওইখানে আমি থাকতাম, আর একটা স্কুলের মেয়ে থাকতো, আর ওর 2টা বান্ধবী থাকতো। হ্যাঁ। তো ওখানেই থাকতাম। আমি টিউশনি প্রাইভেট পড়তে গেছিলাম, প্রাইভেট থেকে আসছি, তো আপুর 2টা রেডি হয়েছে। বলছে তুই তো রেডি হয়ে আছি, পাশে ঝালমুড়ি, আমাদের পাশে ঝালমুড়ি পাওয়া যায়, চলো ঝালমুড়ি খেতে যাই, এরকম করে বলছিল। পরে আমি আচ্ছা রেডি হয়ে যখন আছি তাহলে যাই। তখন ওদের সঙ্গে আমি ওখানে গেছি, ঝালমুড়ি খাচ্ছি, তখন সে আসছিল। তার আর একটা ফ্রেন্ড আসছিল, আসে আমাদের ঝালমুড়ি খাওয়াইছে। এবং ঝালমুড়ি খাওয়ায় আসার পরে দেখছি ঝালমুড়ি খাই সবারে লুজ মোশন হয়ে গেছে, অনেক খারাপ অবস্থা। তখন আমি আপুরে বলছি, আপু আপনার কেমন ফ্রেন্ড ঝালমুড়ি মনে হয় মন কষ্ট করে খাওয়াইছিল, এই জন্য যে সবারই লুজ মোশন হয়ে গেছে। পরে বলতেছিল যে আচ্ছা, ও আমার আপু তখন ফোন দিয়ে বলতে চাই, তোরা কোন ঝালমুড়ি খাওয়াইছিস, যে আমার ছোট বোন বলতেছে যে ঝালমুড়িতে সমস্যা। তখন আমি যার সঙ্গে কথা বলতাম, যার সঙ্গে এখন পর্যন্ত সম্পর্ক কন্টিনিউ আছে, সে বলতেছে যে আচ্ছা আমাকে ফোন নাম্বারটা একটু দিস, তো আমি কথা বলবো। এই ফোন নাম্বার নিয়ে কথা বলায় একদিনে ফোন দিত, ফোন দিয়ে কথা হইতো, এমনি কথা বলতে বলতে ওর এক পর্যায়ে ওর ভালো লেগে যায়, আমার ভালো লাগে না। আমি তো জানি যে সে হিন্দু, তার সঙ্গে কখনো আমাদের রিলেশন সম্ভব না, বা আমি তো ছোট ছিলাম, বুঝতাম না আসলে রিলেশনটা কি। পরে ও ফোন দিত, ফোন দিয়ে জিজ্ঞাসা করতো ভালো মন্দ, এটাই জিজ্ঞাসা করতো। করতে করতে একদিন আমার হঠাৎ করে সিমের কি জানি প্রবলেম হয়, সিম বন্ধ হয়ে যায়। সিম বন্ধ হয়ে যাওয়ার পরে সে আমার ম্যাচে যে আপুগুলা ছিল সবাইরে চিনতো, সবাইরে ফোন দিয়ে বলতো যে সব, নামটা বলবো না, যে না বলার দরকার নেই। আমার আমার কথা বলছিল যে ও কোথায়, ওর ফোনটা কি হয়েছে। এবং ভোরে ম্যাচের সামনেই চলে আসে, বলে যে
তোমার ফোন কেন বন্ধ? তোমাকে তো আমি পাগলের মতো খুঁজতেছি। আমি তখন বলছি যে, আপনি আমাকে পাগলের মতো খুঁজতে যাবেন কেন? আপনার সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে? এরকম করে তখন বলছি, পরে বলতেছে, না, তো তোমার হঠাৎ করে ফোন বন্ধ, আমার অনেক বেশি টেনশন হচ্ছিল। পরে আমি আমি তখন বুঝতে পারি, আমি যে ছোট মানুষ, আমি তখন বললি যে, সেটা আমি মজা নিচ্ছি। বিষয়টা হচ্ছে আমার একটা বান্ধবীকে বলি, মানে বান্ধবীকে বলি আমি, ও ফোন দিয়ে বলেছে, আপনার দেখেন, আমি ওকে বলি যে, দেখেন আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমি অন্য ছেলেকে পছন্দ করি। আমি মানে এটা এমনি বলছিলাম, অন্য ছেলেকে পছন্দ করি। সে কান্নাকাটি করে, সে একখানে চাকরিতে গেছিল ঢাকায়, কোথায় জানি একটা পাহাড়ি এলাকা আছে, ওইদিক চাকরিতে গেছিল। পরে আমি এই কথাটা বলা থেকে সে চাকরি ছেড়ে চলে আসে। এরকম করে চলতেই থাকে, এরকম করে চলতে চলতে মানে সে এত বেশি ইমোশন, এত বেশি ভালোবাসা দেখে আমার মনে হচ্ছে যে পৃথিবীতে ওই একটা মানুষ ছাড়া আমাকে জীবনে কেউ সুখী রাখতে পারবে না, ভালোবাসতে পারবে না। এমন ভালোবাসা দেখাই আমার মনে হচ্ছে আমি স্বর্গে বাস করতে চাই। মানুষ এত ভালো হয় কেমনে? আমি একটা ফোন দিলে ও 10টা ফোন দেয়। ও যদি বাসার থেকে কেউ ফোন দেয়, 24 ঘন্টা কন্টিনিউ আমার সঙ্গে কথা বলে। এরকম করে তো সম্পর্ক ভালোই চলতেছিল। চলতে আমরা প্রতিদিন, আমি মিলের টাকা খেতাম না, বাবা টাকা দিত, সব টাকা দিয়ে ওর সঙ্গে আমি ফোনে কথা বলতাম, ফোনে মিনিট ভরতাম, তারপর পার্কে আমরা দেখা করতাম। অনেক ভালো সম্পর্ক যাচ্ছিল, অনেক ভালো সম্পর্ক। পৃথিবীতে আমাদের ম্যাচে সবাই বলতো যে, তোদের এত ভালো সম্পর্ক, মানুষ একটা মানুষকে এত ভালোবাসতে পারে। এরকম করে চলতে চলতে তখন আমি তো ছিলাম, পরে আমার একটা খালাতো ভাই ছিল। খালাতো ভাই আমারে পছন্দ করতো বলতে কি, আমি খালাতো ভাই হিসেবে কথা বলতাম। পরে উনি হঠাৎ করে আসে বলতেছে যে কি, যে শাপলা তোরে পছন্দ করি, এরকম করে বলতেছিল যে তোরে আমি তুলে নিয়ে যাবো। আমি তখন বাসায় বলছি, আমি ভাইয়ারে বলছি, আপনি আমারে তুলে নিয়ে যাবেন, আমি আপনার বাসায় বলে দিব। পরে এরকম করে ভাইয়ের সঙ্গে তর্ক আছে, আপনার কত বড় সাহস, আপনি বাসার থেকে আমারে তুলে নিয়ে যাবেন? আহ ভাইয়া বলতেছে, হ্যাঁ 100 বার আমি যাব। তুমি তো আমাদের ওই জায়গায়, আমি যে জায়গায় পড়াশোনা করতাম, বলেছি তুমি তো আমার ওইখানেই থাকো, তাহলে তোমাকে আমার তুলে নিয়ে যেতে 1 টাইম লাগবে না। পরে আমি যার সঙ্গে কথা বলতাম, একটা কন্টিনিউ রিলেশন ছিল, ও বুঝতে পারছে, বলতেছে যে তুমি বাসায় বলে দাও, তোমার বাবা মারে বলে দাও, নাহলে সে তোমারে তুলে নিয়ে যায়, বিয়ে করে দিবে, তখন আমাদের সম্পর্কের কী হবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ বাসায় বলো। পরে আমি ওর কথা থেকে আমি বাসায় বলি যে, ভাইয়া আমারে তুলে নিয়ে যাচ্ছে, এরকম এরকম। তখন আব্বু আম্মু মানে বাসার মানুষজন যে সেদিন রাতে আমাকে ম্যাচে নিয়ে চলে আসে। এখন বলছে, ম্যাচ থেকে নিয়ে চলে যাচ্ছি, তোর খালাতো ভাই তোর জন্য অনেক পাগল, তো হচ্ছে তোকে তুলে নিয়ে যাবে, এরকম করে বলতেছিল। আর সবাই বাসা থেকে বলছে তুলে নিয়ে যাবে, তোর আর পড়ালেখা করা হবে না, তোর সব পড়ালেখা বন্ধ, তোর এখন বিয়ে শাদী দিব, আমরা আমরা ছেলে দেখতেছি। ঠিক আছে, তো ওনারা ছেলে দেখলো, ছেলে দেখে সব কিছু ঠিকঠাক করলো। তখন আমি ওরে বলতেছি যে, আমাকে তো বিয়ে দিয়ে দিচ্ছে, চলো আমরা পালাই যাই। বলছে, আচ্ছা তাহলে আমি সব ঠিকঠাক করি, আমরা পালাই যাব। তখন একদিন বলছে যে, আচ্ছা তুমি চলে আসো, তাহলে আমরা পালাই যাব। এরকম করে ওর তখন কয়েকটা ফ্রেন্ড নিয়ে আসছিল, আসে একটা স্কুলের ওখানে গেল, যাই আমিও গেছি। পরে বলতেছে যে, তোরও, ওর ফ্রেন্ডগুলো বলছে তোমারও টাকা নাই, আর হচ্ছে ছেলেরও টাকা নাই, তাহলে তোমরা ঢাকায় যাই কিভাবে? অন্তত তো 10,000 টাকা 20,000 টাকা লাগবে সাথে, যে তোমরা ঢাকায় যাই কি করবা, কিভাবে খাবা? এরকম করে বলতেছিল। তখন আমি কান্নাকাটি করতেছিলাম, যে যাই হোক, আমাকে তো বিয়ে দিয়ে দিচ্ছে, আমি এদিকেই থাকবো। ও বলতেছে, ঠিক আছে তুমি তাহলে লুকায় থাকো, তোমাকে একটা ম্যাচে উঠাই দিই, তুমি ওখানে ম্যাচের মধ্যে হচ্ছে থাকো, ওখানে বাসায় কেউ জানবে না। আমি বলছি, এইভাবে করে তো হয় না। তাহলে কি তুমি বাসায় চলে যাও। তখন সে আমার অটোতে করে বাসায় পৌঁছে দিয়ে যায়। আমার বাবা অনেক শখ, যে বাবার একটা মেয়ে, গরু ছাগল গয়না টিপি ফ্রিজ সব কিছু নিয়ে আমার সুন্দর করে, মানে উনি সরকারি জব করতো, তো ওনার সঙ্গে হচ্ছে বিয়ে ঠিক করে। বিয়েতে আমি, বিয়ে চলতেছে, আমি বুঝতেছি না যে বিয়ের সব কিছু চলতেছে, বিয়ের জন্য সব কিছু রেডি করে, বিয়ে চলতেছে, সব রেডি করার পরে হচ্ছে আমি ওর সঙ্গে কন্টিনিউ কথা বলি, ওকে ছাড়া থাকতে পারি না। আমি বলি যে তুমি আজকে আমাকে এখন পর্যন্ত নিয়ে যেতে পারো। হলুদ হয়ে গেল, সব কিছু নিয়ে গেল। তারপরে হচ্ছে কাজীও আসলো, আমার কবুল করাইছে। কবুল করানোর পরে আমার মনে হচ্ছে যে আমি যাব না। আমি বাবা ভাই সবার পা ধরে কান্না করতেছি, আমি যাব না, আমাকে ওখানে নিয়ে যাই না, আমি থাকতে পারবো না। পরে সবাই জোর করে আমাকে
যেখানে বিয়ে মানে বিয়ের কথা ছিল ওখানে বিয়েতে উঠাই দেয়। পরে ওইখানে যাই আমি, ওনাকে যে ছিল আসলে ওনারও একটু সমস্যা ছিল, তো উনি হচ্ছে ওনাকে আমি মানতে পারি না। আমি কন্টিনিউ আবার ওর সঙ্গে যোগাযোগ করি। ও তখন বলে যে ওই ছেলেটা তুমি কাছে আসতে দিও না, এই করতে দিও না, আর তুমি চলে আসো, তুমি গয়নাগাটি নিয়ে চলে আসো। এরকম করতে করতে যখন হচ্ছে পরের দিনও কিন্তু আমি ওই ছেলের কোনো কিছু করতে দিই না, আমি থাকবো না, আমি চলে আসবো, এরকম করে বলতেছি। পরে আমার বাবা মা সবাই পুরা ফ্যামিলি আমারে বুঝাচ্ছে যে না তুই এরকম করিস না, প্লিজ তুই হ্যাপি হতে পারবি না, ওই ছেলে ভালো না, ওই ছেলের ধর্ম আলাদা, হ্যাঁ আলাদা, ওই ছেলের সঙ্গে তুই কোনোদিনও সুখে থাকতে পারবো না, বাবা আমাকে কষ্ট দিস না প্লিজ। আমি কিছুই বুঝিনি, এখন পর্যন্ত বুঝি না, আমি খালি ওকেই বুঝি। আমি বলছি পৃথিবী একদিকে, সে একদিকে, আমার অনেক মানে যে এত মিষ্টি কথা বলে জানি না এখনো, ও যে এত ভুল করে এত কিছু করে, তাও আমি বলি যে না তুই খালি আমার কাছে চলে আয়, আমার সঙ্গে থাক। পরে ওখানে ঝামেলা হওয়ার পর আমি চলে আসি বাসায়, আমি আর যাই না, আমি যাই কয়দিন না। পরে চলে আসলেন? পরের দিনেই চলে আসি। ওর মধ্যে বাসর রাত্রে হাজবেন্ডের কাছে আসতে দেন নাই? না, কিন্তু অনেক জোরাজুরি করছিল, মানে এগুলো কোনো কিছু মানে এগুলো কোনো কিছু আর কি হয় না, এরকম করে হয় না, কিন্তু জোরাজুরি করছিল। ওনারও একটু সমস্যা ছিল, মানুষের কথা শুনতো একটু, মানে আনস্মার্ট, প্রচন্ড আনস্মার্ট। মানুষে যদি ওইটা বলতো ওইটাই করতো, মানুষে হয়তো কিছু শেখাই দিয়েছিল, ওই জন্য আমার সঙ্গে অনেক মানে অনেক ধস্তাধস্তি অনেক কিছু করছে, কিন্তু আমি কোনো কিছু করতে দিই। পরে বাসায় আমি চলে আসি, চলে আসার পরে আমার ভাই বলতেছে তুই যাবি না এখানে, ঠিক আছে তুই যাবি না, ওরা কিন্তু ডিভোর্সের ব্যবস্থা করতেছে, প্লিজ বোন তুই চলে যা, ওরা তোরে ডিভোর্স দিয়ে দিবে, রাখবে না। আর তুই তুই অন্য ওখানে যাই, অন্য মেয়ের সঙ্গে কথা বলিস, অন্য ছেলের সঙ্গে কথা বলিস, তোরে রাখবে না, প্লিজ যা। আমার বাবা সবাই বলে। পরে আমার বাসায় নিয়ে আসে, আমার চুল মাথা পর্যন্ত ছিল, ওই চুল ধরে পুরো আঙিনা আমাকে এমন মার মারছে। আমার ফুপ্পি, আমার বাবা, আমার চাচা সবাই মারে, আমাকে হসপিটালে ভর্তি করছে চুল টেনে। পরে হসপিটাল থেকে আসছি, আমি আবার ওর কথা বলতেছি যে আমি ওর ওর সঙ্গে যাবো, আমি আর ওখানে যাবো না, আমি থাকবো না, আমি ওখানে যাবো না, এরকম করে বলতেছি। পরে আমার ভাই ইট নিয়ে যায়, আমার পায়ের মধ্যে বাড়ি দেয় যে তুই থাকলেই না কোনো কিছু করবি, তোরে মারে ফেলবো, প্রতিনিয়ত টর্চার করে। তখন তখন হচ্ছে সবাই মিলে ডিসিশন নেয় ওদের বাসা থেকে, যেখানে গেছিলাম মানে বিয়ে ভাঙছি ওইখান থেকে। তখন আমারে বলে যে হচ্ছে ওরা তো ডিভোর্সের ব্যবস্থা করে দিচ্ছে। পরে ফাইনালি 15 দিন না 10 দিনের মধ্যে আবার ডিভোর্স হয়ে যায়। এর মধ্যে আমার বাবার কষ্টের মানে 7 লাখ টাকার মতো সব কিছু চলে যায়, টিভি ফ্রিজ গয়না সব ওরা নিয়ে নেয়, মাত্র 1.5 লাখ টাকা ফেরত দিছিল, আর কিচ্ছু দেয় নেই। এই সঙ্গে আমার বাবা বলছে যে তুই আজকে থেকে তুই আমার মেয়ে না, তুই বাসার থেকে বের হয়ে যাবি। পরে আমি বাসার থেকে বের হয়ে যাই। পরে একটা নার্সিংয়ের খোঁজ পাই, যাই আমি ওখানে হচ্ছে নার্সিংয়ে ভর্তি হই, আর পাশাপাশি ইন্টার পরীক্ষাটা দেই। মানে ও হেল্প করে, ওর সাথে থাকে। ও তখন অনেক বেশি ভালো, মানে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে, রংপুরে থেকে শুরু করে সব কিছুতে। তখন গিয়ে কি আপনারা একসাথে উঠলেন আরো পরে? তখন আমি নার্সিং কমপ্লিট করলাম, করার পরে হচ্ছে যখন আমার শেষ হয়ে গেল, আমি হসপিটালে জব করি, তখন বলছে যে আমরা এখন একসাথে থাকবো। তখন থেকে একসঙ্গে থাকা শুরু করি, সবাই জানে। কত সালে সেটা? মনে নাই, 20 সালে না, ওকে, 20 সালে মনে হয়, 20 সালের দিকে। তখন আমরা হচ্ছে একসঙ্গে থাকা শুরু করি, পরে ভালোই সম্পর্ক যাচ্ছিল। তারপর আমিও অনেক বেশি, আমি বলতাম তুই চলে যা, আমি ওরে বলতাম তুই চলে যা। ও আমার বলতেছে যে তুমি অন্য অন্য ছেলের সঙ্গে কথা বলো, এই যে ক্লিনিকে চাকরি করো, ওই লোকগুলো কি তোমার পছন্দ করে? আমি বলছি না, আমি কারোর সঙ্গে তো কথা বলি না। ও বলতেছে যে ম্যানেজার তোমারে ফোন দেয়। আমি বলছি না, কেউ আমার সঙ্গে কথা বলে না, এরকম করে। তখন সে কিন্তু কন্টিনিউ সিমি নামে একটা মেয়ের সঙ্গে গ্রামে রিলেশন করে। আমার কাছে 5 দিন থাকে, গ্রামে যায় 7 দিন থাকে।
তখন একটা মেয়ের সঙ্গে রিলেশন করে। এরকম করতে করতে তখন বুঝছি যে রংপুরে তো অনেক কম স্যালারি, আমাকে তো যা কিছু করার করতে হবে, আমি ঢাকায় যাব। তখন ও সম্পর্কটা যখন জানতে পারি তখন আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। তারপর আমি বলি যে আমি ঢাকায় যাব, ঢাকায় যাই কিছু করবো। ঢাকায় গেলে আমি শুনছিলাম যে ঢাকায় গেলে অনেক বেতন, ভালো হসপিটাল সব কিছু পাওয়া যায়। পরে ওই যে আপুদের সঙ্গে যোগাযোগ করে অনেক কষ্টে আসে, 2 মাস আমি খাই না খাইয়ে থাকি। 2 মাস যখন ওখানে এসেছিলাম তখনও প্রেগনেন্ট ছিলাম। আর প্রথম প্রেগনেন্ট হচ্ছে রংপুরে আরও 2বার হয়েছিল। তখন ওষুধ খাইতে, যখন আমি রংপুরে মানে ঢাকাতে রংপুর থেকে ঢাকায় আসি তখনও হচ্ছে প্রেগনেন্ট ছিলাম। তখন আমার আপুগুলা বুঝতে পারছিল, ওরা জানতো আমাদের সম্পর্কটা, বলতেছে যে তুই এরকম করিস না। হচ্ছে আমি তখন ওখানে আসে 7 মাস 2 মাস ছিলাম, যে কিছু খেতেই পারিনি, কোনো কিছু খেতে পারতাম না। পরে এই যে ওষুধটা খাবো, এই ওষুধটা খাওয়ারও টাকা ছিল না। ও তখন গ্রাম থেকে আসছে, শিমু নামে রিলেশন করছিল, আমি টাকা দিতাম, ও মেয়েদের সঙ্গে কথা বলতো। বাহ। আমি যখন রংপুরেও জব করছিলাম তখনও ওকে জব করে টাকা দিতাম, ওই মেয়েদের সঙ্গে মিনিট কিনে কথা বলতো। অথচ বাহ আমাকে বলতাম, আমি বলতাম যে আমার সঙ্গে কথা বলো, বলছে আমার ফোনে টাকা নাই, মিনিট নাই। বাহ। তার তারপরে তখন কি আপনারা একসাথে? হ্যাঁ, আমরা তো কন্টিনিউ 9 বছর ধরে একসাথেই আছি। এই যে ও আসে থাকতেছে আবার চলে যাচ্ছে। কখনো অসুবিধা হয় নাই এই নিয়ে এলাকায়? বিয়ে থা করেন নাই, জানাজানি হয় নাই? এলাকায় বলতে রংপুরে ওই যে অসুবিধা হচ্ছিল তখন ওই কাগজটা দেখাইতো, ওই যে ভুয়া কি কাগজটা কাগজ করছিলাম। করছে দেখি? এই যে ওর ফ্রেন্ডের নাম দিয়ে। ও মানে দলিল বানাইছে একটা। হুম। আচ্ছা, মানে এই এলাকার লোকদের দেখানোর জন্য জি, রংপুরে। নোটারি পাবলিক করে বিয়ে করার ইয়ে করছে। জি। হুম। 2021 সালের এপ্রিল মাসে। জি, আমার যখন 2টা বেবি তখন অলরেডি নষ্ট হয়ে গেছে, ওরা বুঝতে পারতেছে তখন। মানে আমি যাতায়াত করতাম তো মানুষের নজরে পড়তো যে এ কে এটা মেয়ে, মানে পড়তো। আর ও তো একটু পাতলা পুতলা ছিল, দেখে মনে হইতো না আমার সঙ্গে মানে লাগতো। তখন মনে হইতো না যে স্বামী স্ত্রী আসলে। মানে ওই জন্য মানুষজন নজরে আপনি পড়তো। প্রেগনেন্ট হওয়ার পরে তার ইয়ে কি ছিল, তার অভিব্যক্তি কি ছিল, কি? ও বলতো যে আমি তো এখন কিছু করি না, এখনই বাচ্চা নিবো, আমরা তো দুজনেই ছোট আছি, এখনই আমিও তো বাচ্চা আছি, এরকম করে বলতো। সে বাচ্চা আছে, সে ছোট আছে, এরকম করে বলতো। পরেও আমি তো একবার দুইবার, একবার হইতে পারে, দুইবার হইতে পারে, 7বার আপনি বাচ্চা ওই যে ফেলবেন? ওর কথাতে আমি অন্ধ, প্রচন্ড অন্ধ। সে বলতো যে এখনই বাচ্চা নষ্ট করো, কি খাওয়াবা, তুমি দেখো, তুমি তো জব করো, তুমি তো নিজেই চলো, যে বাচ্চা হলে তো চলতে পারবে না, আর বাচ্চার কি পরিচয় দিবা এখনই। আমি তখন বলি কেন, তুমি তো আছো, তোমার পরিচয়, মানে আমি তো তোমার পরিচয়ই বাঁচবো। এখন তুমি যাই হোক, হিন্দু মুসলিম যাই হোক, যেই জাহানাই হোক, এখন আমি তো তোমার সঙ্গে আছি, তো তোমার পরিচয় তো আমার পরিচয়। কারণ তোমার পরিচয় যদি আমার পরিচয় হয় তাহলে বাচ্চার পরিচয় সেম হবে। বলতেছে এগুলো কি সমাজ মানবে, কি বলবে, কি হবে, এগুলা কি বুঝো না, একটু আমাকে সময় দাও, সময় মতো সব ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে আপনি ওর বাড়িতে বা বিয়ের প্রস্তাবের জন্য বলেন নাই যে বিয়ের প্রস্তাব পাঠাবে? আমি বারবার করে বলছি চলো আমরা বিয়ে করে ফেলি, চলো তুমি কি করতে বলতেছো সবকিছু আমি রেডি করি। আমি তখন বলছিলাম যে আচ্ছা তুমি যখন, ও কিন্তু আমার কথা দিছিল হাতে হাত রেখে, মানে 3-4 বছর রিলেশনের শুরু থেকে, যে সে মুসলিম হয়ে যাবে, সে মুসলিম হবে, সে মুসলিম হবে, এরকম করে বলছে, তোমাকে তোমার কোনো কিছু করতে পারবে না। যখন এই এই সম্পর্কের মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে, যে বাচ্চা নষ্ট করা থেকে শুরু করে সে অন্যজনের সঙ্গে, সে তখন পাল্টি মারছে, তখন বলতেছে যে তুমি তুমি হচ্ছে অন্য কিছু করো, এরকম করে বলছে। মানে অন্য কিছু করো মানে কি? মানে তার যেতে বলতেছে। মানে মুসলিম থেকে হিন্দু হইতে বলতেছে? হ্যাঁ, বলতেছে যে, আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বলতেছো আমি হবো, সমস্যা নেই। আমি তখন বলতেছি যে এগুলা করলে তো অনেক সমস্যা হবে, আমি যেহেতু মুসলিম, চলো আমরা স্পেশাল ম্যারেজ যেটা করে, তুমি তোমারটা থাকবে, আমি আমারটা থাকবে। এই জন্য আমি অনেকবার টাকা জমাইছি, ওরে বলি যে তুমি চলে আসো প্লিজ, আমরা হচ্ছে তুমি এই ম্যারেজ রেজিস্ট্রেট করে আবার বাসায় চলে যাও। আমি বলি তোমার বাসার মধ্যে কি আছে, বাসার থেকে আসতে চাও না কেন? তখন বলে যে আম্মু অসুস্থ, আম্মু ওর মারা গেছে ক্যান্সারে, তো হচ্ছে আম্মু অসুস্থ, ঠিক আছে, এখন তো আম্মু মারা গেছে, এখন তুমি কেন আসতেছে না? ও আপনার কাছে রংপুরে থাকতো আর বাকি সময় কই থাকতো? বাসায় থাকতো? জি জি। ওর বাসা কোন ডিস্ট্রিক্টে? বীরগঞ্জে। আচ্ছা। তো মানে আপনার কাছে মাসে কয়দিন থাকতো আর বাইরে থাকতো কতদিন?
আমার কাছেই মাসে বেশি থাকতো, বাহিরেও ধরেন যে আমার কাছে 20 দিন থাকতো, বাসায় 10 দিন থাকতো। এমন সময় হয়েছে যে বাসায় 20 দিন থাকতো, এদিক 10 দিন থাকতো। আচ্ছা আর আচ্ছা যখন আচ্ছা। আমার কাছে আসে থাকতো, বলছে তোর কাছে আমি সুন্দর হওয়ার জন্য আসছি, এই যে ভালো মন্দ খাচ্ছি, ভালোভাবে থাকতেছি। ওইখানে তো সে কোনো টাকা পয়সা দিত না, না, পুরোটাই আপনি না, চালাইছেন আমি সংসার? একদম রুম থেকে রুম সাজানো থেকে শুরু করে যা কিছু লাগে সব টাকাই আমার। এই মানে এতবার এত ঘটনা ঘটতেছে এবং তারপরেও আপনি আসলে আমি তো বুঝতে পারি না, আমি একটু কম বুঝি, আমার মাথার মেধাও একটু প্রচন্ড কম। যে মানুষ যদি আমাকে ধরে বুঝাই দেয় ওর সম্বন্ধে, ওর যতগুলো ফ্রেন্ড আছে বলে যে তোমার সঙ্গে ডাবল গেমিং করতেছে, শাপলা তুমি কিছু একটা করো, প্লিজ 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 কিছু একটা করো, ও কিন্তু খুব খারাপ, তুমি চলে যাও ওদের বাসায়, কোনো একটা রিয়াকশন নাও। ও তো তোমার জীবনটা নষ্ট করতেছে, তার পাশে আরো অনেক মেয়ের জীবন নষ্ট মানে করতেছে। আরো সম্পর্ক সে জড়িত? হ্যাঁ, একাধিক সম্পর্কে সে জড়িত। তার হচ্ছে ডিম হচ্ছে ছোট মেয়ে পছন্দ। যেমন আমি ছোট ছিলাম, আমার সঙ্গে রিলেশন করা শেষ হয়ে গেছে। হ্যাঁ এখন হচ্ছে আবার হচ্ছে একটা ছোট মেয়ে শিমু নামে করতেছে। হ্যাঁ। এখন তার ভাইয়ের শালির সঙ্গে শুনতেছি। আবার হচ্ছে আবার আরো দুই একটা মেয়ের শুনতে পাইছি আর কি, নামগুলো এখন সে এত কি তো বিয়ে বিয়ে করতে গেছিল এর মধ্যে কোথাও? না, না, বিয়ে করতে যায়নি সে। ও জানে যে আমার সঙ্গে একটা সম্পর্ক করতেছে, আমি বড় রকম সমস্যা করতে পারি, এই হুম। জন্য সে বিয়ের মধ্যে যায়নি। কিন্তু মেয়েদের সঙ্গে সবার সঙ্গে যাদের সঙ্গে শুনছি শারীরিক কন্ডিশন, একদম শারীরিক সবকিছু এর হয়েছে। প্রমাণ পাইছো? কার সাথে কথা হয়েছে? হ্যাঁ, মেয়েটা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপু ওর সঙ্গে তো আমি প্রথমে যখন সেই মেয়েটা ফোন দেয়, শিমু নামে মেয়েটা ফোন দেয়, আমি ফোন দিয়ে বলছে কে ভাবি, আমি বলছি হ ভাবি, কে আপনি বলতেছেন? হ্যাঁ, বলতেছে যে ও যে জিৎ যেখানে থাকে সেখানে যে ভাবিটা রান্না করে দেয় সেই ভাবিটা আপনি? আমি বলছি হ্যাঁ সেই ভাবিটা আমি। তো কি হয়েছে, আমি যখন এই কথাগুলো শুনি আমার কলিজাটা মানে আমি জাস্ট আপনারে বুয়া বানাই দিছে? হুম আমার এত কষ্ট লাগছিল। আমি তখন বলতেছি যে যে কি সম্পর্ক তোমার সঙ্গে, আমি আরো ইয়া করে বলতেছি যে ওর সঙ্গে তো আমার 3 বছরের সম্পর্ক, ও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তারে প্রচন্ড ভালোবাসি। তো তোমাদের মধ্যে কি কি হয়েছে? যে আমাদের মধ্যে সব কিছু হয়েছে, ও রাতের বেলা আসে, আমাকে হচ্ছে বাচ্চা নষ্ট করার ওষুধ পর্যন্ত দিছে, সেই মেয়েটা বলছিল। এগুলা যখন আমি শুনি তখন আমি প্রচন্ড টমাতে চলে যাই, আমি আমি মরতে যাই। আমি বলছি যে তুই যাই করিস, তুই আমাকে বল যে শাপলা তোরে আমার ভালো লাগতেছে না, তুই আমার সঙ্গে থাকবি না। কথা তোর আমাকে ভালো লাগতেছে না, থাকবি না, আমি সরে যাবো পৃথিবী একদিকে, আমি তুই ভালো থাকে আমি এটাই চাই। এরকম করে বলতেছে, ও বলেই না যে না আমি তোমার সঙ্গে থাকবো না, কোনো কিছু করবো না, বলছে না আমি তোমার সঙ্গেই থাকবো, এরকম করে বলে আমার জন্য। আর এই এত বছরে যে আমার সঙ্গে কত টাকা নিছে তার কোনো হিসাব নাই। মানে আমি যখন ঢাকা থেকে রংপুরে আসি, আমি যেহেতু নার্সিং একটা ভালো সেক্টরে আসি, 25, 20, 30 মানে যেই মাসে যেই বেতন আসে ওগুলো পাই, ওকে ফোন নিয়ে দেই, টাকা দেই। টাকা নিয়ে কি করে জানি না, আমি এদের পিছনে করে বাজি করে না কি করে, এগুলো আমি কোনো কিছু জানি না। কিন্তু ইদারিং 7 মাস ধরে ওকে আমি আর কোনো টাকা দেই নাই। হুম। এই জন্য এখন সম্পর্ক খারাপ হয়ে গেছে? সম্পর্ক খারাপ হয়ে গেছে কিনা, আমি তো গ্রামে এতদিন ওর নামে আমি খোঁজ নিতে চেষ্টা করি না, এবার আমার খোঁজ নিতে ভালো লাগে না। আমি চাকরি করি, আবার ওর টেনশন, আবার চাকরিতে গেলে আমার আসলে কিছু মনে থাকে না। আমি তো একজন সিস্টার, এখন আমি যদি রুগীর সঙ্গে ভুলভাল ইনজেকশন বা ওষুধ প্রয়োগ করি বা কোনো কিছু করি, নিজের কন্ডিশনই ভালো থাকে না, মন মানসিকতা ভালো থাকে না, এত কিছু জানতে চাই না। পরে হঠাৎ করে ওর গ্রামেরই এখন যেহেতু আমি প্রচন্ড প্যারাট্রমার মধ্যে আছি, আমি যা জানতে চাচ্ছি সে কেন আসতে চাচ্ছে না। তার বাবা তো এখন বাসায় একলা থাকতে পারবে, এখন বাবার অজুহাত দিচ্ছে যে মা মারা গেছে, বাবা এখন বাবাকে আমাকে এখনো আপনি চাইতেছেন সে আপনার কাছে আসুক, বিয়ে করুক, এটা চাচ্ছেন না? না, কেন চাচ্ছি না, আমি তো বিয়ে করাই চাচ্ছি। তাহলে বিয়ে করা চাচ্ছে, তাহলে প্রেশার দেন নাই কেন? প্রেশার দিচ্ছি তো, আমি কিভাবে প্রেশার দিব? আমি বললেন আমার আমার প্রেশার দেওয়া মানে ওদের বাসায় চলে যাওয়া, আর কিভাবে প্রেশার দিব? আপনি ওদের বাসায় ফোনে কখনো যখন গেছেন? না, ফোনে যখন আমি ওকে বলি যে আমাকে বিয়ে করো, তখন সে ফোন ফোন কেটে বন্ধ করে দেয়, আমাকে পচা পচা করে বকা দেয়, মানে প্রচন্ড নোংরা ভাষায় বকা দেয়। 7 বার আপনি এক্সপেক্টিং গর্ভবতী এবং 7 বার আপনার বয়ফ্রেন্ড যার সঙ্গে ধর্মীয় আপনার বিভেদ আছে, ধর্মীয় বিভেদ নাই থাকতে পারে, বিয়ে হয় এরকম, কিন্তু আপনি দেখতেছেন শুনতেছেন অন্য মেয়েকেও সে একই অবস্থায় ফেলতেছে, ওষুধ খাওয়াই দিচ্ছে যেন ও বাচ্চা নষ্ট হয়, তারপরেও আপনি তার সাথেই সম্পর্কে আসেন, তারপরে আপনি তাকে ছাড়তেছেন না কোনো মতেই। অসুবিধাটা কোথায় আসলে বোন? অসুবিধাটা আসে কোথায়, আমিও তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। সে বলতেছে যে শিমুর তো এখন বিয়ে হয়ে গেছে, এখন তো আমি কারোর সঙ্গে কথা বলবো না, পৃথিবী একদিকে, আমি আর কথা বলি। একবার ভুল করছি, মানুষের তো ভুল হয়, আমার একবার ভুল হয়ে গেছে,
আর কোনো কিছু হবে না। ও যখন আমার সঙ্গে আসে এবং ওর থাকে, এই গেমগুলো আপনার মনে হচ্ছে যে এটা ভালোবাসা? আসলে আমি তো প্রচন্ড সাদাসিধা, আর আমি যখন বাসার থেকে নিয়ে আসি আমাদের গ্রামের মানুষগুলো বলতো যে এর রাস্তাটা পার হইতে পারে না কিভাবে, সে ঢাকায় যায় কাজ করে খাচ্ছে। আমি তো খালি মানে আমি আমি পৃথিবীর কোনো কিছু বুঝি না, ওকে বুঝি। ও যদি বলে ডানে চলো ডানে চলি, ও যদি মানে ও যদি বলো যে এখন রাত এখন দিন, এখন দিনে, এখন রাত এখন রাতেই, মানে উল্টাটা যদি বলে সূর্যটা পশ্চিম দিকে উঠছে, আমি এটাই বিশ্বাস করি, আমি প্রচন্ড বিশ্বাস করি। এই ট্রাস্টের উপরেই আজকে এত কিছু। এখন এটা ট্রাস্ট না, এটা অন্ধত্ব। এটা অন্ধত্ব। একবার হয় ভুল, মানুষের দুইবার হইতে পারে, 7 বার, বছরের পর বছর, এটা অন্ধত্ব। ও বলতেছে যে আমরা আমাদের তো বিয়ে হয়ে গেছে, এই যে কাগজ, বিয়ে হয়ে গেছে তাহলে ওরা আমাদের। উঠাই নিতে বলো বাসায়। হ্যাঁ, বলতেছে যে এই যে কাগজ, এই যে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে, আর হচ্ছে এই কাগজ তো ফেক কাগজ, যে কাগজ দিয়ে বিয়ে করাইছে তো ফেক কাগজ। আরেকজনের এনআইডি দিয়ে তার ছবি দিয়ে সে জাস্ট দায়সারা ভাবে জি, কাজটা রাখছে। যার এবং এটা এই জালিয়াতি, এটা দিলে কেস করলে সে 14 বছরের জেলে যাবে সে। তারপরে সে বলছে তার যে হাতের লেখা রয়েছে আরেকটা স্বাক্ষর কথা রয়েছে। বলছে যে আমি তো তোমার সিঁদুর পরাই দিছি, তা তুমি তো ধর্মীয় মতে আমার বউ, তাহলে তুমি কেন বলো? আর উঠাই নাও তাহলে, বইয়ের দায়িত্ব, জামার দায়িত্ব পালন করে হ্যাঁ, উঠাই নাও। আমি আমি বলি টাকা যে দিতে না নিয়ে পারে আমি বাসায় রাখো। চলে যাই বাসায় চলে যাই। বলতেছে আসো, তুমি যদি চাও তোমাদের মুসলিম গিলা, তুমি যে হিন্দু থেকে মুসলিম হবা, মুসলিম থেকে হিন্দু হবা, তোমাকে সবাই পিটাই মারবে, এরকম করে বলতেছে। যে তুমি যদি আমার বাসায় আসো, গ্রামের সব মানুষ নিয়ে চলে যাবে। তুমি তো আমাকে ভয় দেখাচ্ছে আর কি, তোমাকে নিয়ে চলে যাবে গ্রামের সব মানুষ, তোমাকে তখন পিটাই মারবে, তখন তুমি কি আমার পাপা? ধর্মান্তরিত না হন, আপনার স্পেশাল ম্যারেজ তো দুনিয়ার সব জায়গায় আছে। আপনি আপনার ধর্ম করবেন, ও ওর ধর্ম করবে, যদি হ্যাঁ, এতই আমি প্রেম এই থাকে। কথাটা ওরে বলছি, আমি বারবার করে বলছি যে আমি স্পেশাল মানে যে সব কাগজপাতি রেডি করতেছি, আমি কয়টা উকিলের সঙ্গে কথা করবে না বলছি তো ফেসবুক। সে তো করবে না, সে তো আপনাকে ভোগ করতেছে রীতিমতো। হ্যাঁ, এখন ওর ভাই আর বাবার কথা হচ্ছে। কথা হয়েছে ওদের সাথে আপনার? না, আমি ফোন ওর- দিছি, ওর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। ওর কি ভাই বলে? বলতেছে সময় দেন, আমার আম্মু তো কিছুদিন আগে মারা গেল, 9 মাস হয়েছে ওর আম্মু মারা যাওয়ার, 7-8 মাস হয়েছে। যখন ওর আম্মু মারা যাওয়ার 5 মাস হয়, তখন ওর ভাইয়ের সঙ্গে কথা বলছি, দেখেন দাদা এরকম এরকম করতেছে, যে হচ্ছে আমি কি করব এখন। বলতেছে যে জিৎ যেটা বলতেছে সেটাই, ওর বাইরে তো কিছু করবো হ্যাঁ, না। আর স্বাভাবিক, ছেলে বড় হইলে কি বলবে ওদের? হ্যাঁ, কিন্তু তারপরে তো ফ্যামিলির একটা দায়িত্ব আছে। দায়িত্ব থাকে না, মানে দায়িত্ব থাকে কিন্তু কোনো কিন্তু সে শক্তি যখন থাকে তার না। নিজের শালীর সঙ্গে এই লটরপটর শুনতেছে, তখন তো আমাকে বলে নাই যে আমার শালীর সঙ্গে সে এত খারাপ সম্পর্ক। আপনাকে বলবে কি? আপনি কে? হ্যাঁ, এটাই তো, আমি কে? আপনি তো কেউ নয় পরিবারের, বরং আপনার জন্য ওদের অনেক ঝামেলা হচ্ছে। হুম। হ্যাঁ, এটা এটা আপনি অবশ্যই ঠিক। আপনার জীবন শেষ করছেন ওদের জন্য, কিন্তু আপনার জন্য ওদের ঝামেলা হচ্ছে, বিকজ আপনি ভালোবাসেন, এবং অকৃত্রিম ভালোবাসা বা পাগলামি ভালোবাসা। জি, আমি আমি এগুলা শোনার পরে আমি ডিউটি করতে পারি না, আমি অফিস চেঞ্জ করি, এটা হসপিটাল চেঞ্জ করি। 2 দিন পরে আমারে বলে যে তুমি, আপনার কাজ ভালো না, আপনি কাজ পারেন না। তারপরে তারপরে আমাকে এই হসপিটাল বের করে দেয়, এই কাজে বের করে দেয়। আমি কালকে একখানে ডিউটি করতে গেছি, আমাকে অপমান করে বের করে দিয়েছে, কারণ আমি মানসিকভাবে অনেক ডিপ্রেস। আমি একটা জিনিস হাঁকা ওইখান থেকে ওখানে নিয়ে যাচ্ছি, যে ওষুধটা আমি চিনি হাজার করছি, আমি কিন্তু একজন সিস্টার হিসেবে অনেক ভালো সেবা দেই বা অনেক ভালো কাজ করি, কিন্তু এখন আমি ওই কোনো কাজই করতে পারতেছি না, মানুষের বকা খাচ্ছি উল্টা। ইভেন অফিস গেলে আমার অনেক বেশি সুনাম করতো যে না, এই মেয়েটা অনেক ভালো কাজ করে, অনেক ভালো সার্ভিস দেয়। সেক্ষেত্রে এখন আমি তো নিজের কাজেই, আমি এখন বলতেছি যে নিজের কাজেই আমি, এর আগে তো নিজের কাজও করতে পারতেছি না, আবার সুইসাইড অ্যাটেম্প করার যে কতবার চেষ্টা করছি, পালিয়ে দিয়েছিলাম, পুরো শরীর কালো হয়ে গেছিল। তারপরে আমি কোনো মতো করে বেঁচে গেছি। আমি বলেন, কত আপনার ঘুমের এই ঘটনাগুলোকে যদি আপনি বলেন, যারা দেখতেছে ওরা যদি শিখতে চায়, কি শিখবে বলেন তো আপনার জীবন থেকে? আমার জীবন থেকে শিখবে যে কাউকে কখনো অন্ধ বিশ্বাস করতে যাবে না, আর অন্য জাতির ছেলের সঙ্গে কোনো ছেলেকেই বিশ্বাস করতে লাগবে না। বিশ্বাস করার আগে ডকুমেন্টস, কাগজ আগে ফ্যামিলিকে জানিতে হবে। এভাবে লুকো চুরি, এই বাচ্চা নষ্ট করে এই খেলা গেলে যেন না গেলে আমার প্রথম বেবিটা যদি আজকে ডাকতো, আজকে 7-8 বছর বয়স হয়ে যেত, আজকে হয়তো ও আমাকে ছেড়ে গেলে ওদের সঙ্গে থাকতো। আমার খুব আফসোস হয়, আমি নেক্সট ডে মা হইতে পারবো কিনা সেটাও আমি জানি না, কারণ এতগুলো বেবি নষ্ট করার পর আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ। আমি হাঁটতে পারি না, আমার সবখানে ব্যথা, পেটে ব্যথা, কোমর ব্যথা, মানে এই মেডিসিনগুলো খাইলে এরকম সমস্যা হইলে সাইড এফেক্ট পড়বেই। কেন আমার পড়া শুরু হয়ে গেছে, আমি প্রচণ্ড অসুস্থ, আমি ছিলাম কেমন, হয়েছি কেমন।
আমি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও ঘুমাইতে পারি না, ভাত গিলা খাইতে পারি না, একটা কল ভাত খাইতে পারি না। আমি আপনাদের সবাইকে বলবো আমারে মাফ করে দিবেন প্লিজ প্লিজ। আমি অনেক বড় ভুল করছি, সবাই আমাদের মুসলিম ভাই যারা আছে সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ, আমি ভুল করে ফেলছি, আমি অনেক অবুঝ ছিলাম, আমারে মাফ করে দিবেন। আপনি হিন্দু হওয়ার মতো সিদ্ধান্তও নিয়েছেন ধর্ম চেঞ্জ করার। ভালোবাসেন, চেষ্টা করে নিজেদের জায়গায় থেকে সংস্কৃতি থেকে যতটুকু মানায় নেওয়া যায়, কিন্তু নিজের বিশ্বাস বদল করা, সে যে ধর্মে বিশ্বাসী হোক, অনুচিত। তোমার বয়ফ্রেন্ড বলবো, জামাই বলবো, কি বলবো জানি না, ওর জন্য যদি লাস্ট কিছু বলতে চাও বলো। ওর জন্য আমি বলতেছি যে ও এখনো আমাকে বলতেছে, আজকেও কথা হয়েছে যে আমি আছি, আমি যাব, আমি স্পেশাল মেডিসটা করে ফেলবো, এরকম করে বলতেছে। মানে এই কথাটা সে 9 বছর ধরে কন্টিনিউ বলতেছে। জানি না সে কি করতে যাচ্ছে। ও যদি আমাকে না ডাকতে চায় আমাকে ডিরেক্ট বলে দিবে তোমাকে আমার ভালো লাগতেছে না, তোমার সঙ্গে আমার যাবে না, সো আমি আমার রাস্তা দেখবো, আমি আমার মতো করে থাকবো। তোমার বাবা তো তোমার সাথে কথা বলেন না 9 না, বছর? আমার বাবা কথা বলে না। আমার বাবা যদি এখন এগুলো জানতে পারে, বা আমার ফ্যামিলি, আমার গ্রামবাসী, জানি না আমার ফ্যামিলিকে কি করবে বা আমাকে কি বলবে, ঢুকতে দিবে না। আমি তো গ্রামে যাই না, এখন যেতে পারি না, কারণ আমার প্রতিটা মানুষই জিজ্ঞাসা করে ওই যে এই সমস্যা করে বিয়ে টিয়ে ভাঙে, সংসার না করে ওইদিকে এখন যে এইভাবে করে সন্ন্যাসীর মতো করে আছে, ওই ছেলে তো কোনোদিন নিবে না, ওই ছেলে ঢুকাবে না, ওই ছেলে তো খারাপ, এরকম করে বলে। তোমার আর বাবাকে কিছু বলতে চাও বোন? আমার বাবাকে বলতে চাই, আমি বাবার রাজপুত্র ছিলাম, ছোট্ট একটা রাজকন্যা ছিলাম। আমার বাবা, আমি কত আশা ছিল আমার প্রতি, আফসোস করে কখনো ফোন দেয় না, কাউরে জিজ্ঞাসা করে না। বাবা, আমি অনেক বেশি বড় ভুল করছি, আমাকে মাফ করে দিয়েন, আমাকে মাফ করে দিয়েন প্লিজ। মিস করেন না বাবার সাথে কথা বলা? আমি প্রতিটা সেকেন্ডে মিস করি আমার বাবার, আমি প্রতিটা সেকেন্ডে মিস করি আমার বাবা বড় মুখ করে বলতেছে আমার একটাই মেয়ে, আমি দুমদাম করে বিয়ে দেবো, এত টাকা দিমেন দিব, অনেক ভালো থাকবে। সেটা আমি করি নাই, করতে দেই নাই। আমি ওর জন্য, সব কিছু ওর জন্য, আমার জীবনের আজ থেকে উত্থান পতন, এই যে কত এই যে স্ট্রাগল, ঢাকার মধ্যে আজকে আমি একলা একলা চলি। আমি যদি রাস্তার মধ্যে মরে যাও, আমার বাসার থেকে কেউ খোঁজ নিবে না, সেও খোঁজ নিবে না। এই ভিডিওটা শেয়ার করবেন, কেন কি মানুষের জানা দরকার, প্রেম বলে, আবেগ বলে আপনি যার জন্য দুনিয়ার সব ছেড়ে দিচ্ছেন, দিন শেষে সেও আপনাকে ছেড়ে যাবে, এটা গ্যারান্টি। লিখে নেন। আবেগ ভালো, অনুভূতি ভালো, অন্ধত্ব ভালো না।